বন্ধুরা, স্কোর লাইন ৪-০ দেখলে মনে হতে পারে এটি ছিল একতরফা ম্যাচ, কিন্তু এই ম্যাচের আসল গল্প শুধু ৪টি গোলের মধ্যে সীমাবদ্ধ নয়। জাপান শুধু জয় পায়নি, তারা পুরো ম্যাচ জুড়ে দেখিয়েছে কেন তারা বর্তমানে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। অন্যদিকে তিউনিসিয়া আবারও প্রমাণ করেছে যে বিশ্বকাপের মঞ্চে ছোট ভুলের মূল্য কত বড় হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জাপান তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল। ম্যাচের শুরু থেকে জাপান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাত্র ৪ মিনিটে দাইসি কামাদা গোল করে দলকে এগিয়ে দেন। এরপরে ৩১ মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে জুনিয়া ইতো তৃতীয় গোল করেন এবং ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে উয়েদা ম্যাচে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল প্রথম দিকের গোলটি। ম্যাচের ৪ মিনিটেই গোল হজম করার পর তিউনিসিয়ার পরিকল্পনা ভেঙে যায়। তারা রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু দ্রুত গোল খেয়ে তাদের সামনে এগিয়ে আসতে বাধ্য হতে হয়, আর সেই সুযোগটাই কাজে লাগান জাপান। ফলে ম্যাচ যত এগিয়েছে জাপান তত বেশি জায়গা পেয়েছে আক্রমণ করার জন্য। এবার আসি ম্যাচের সেরা খেলোয়াড়দের কথায়। আমার মতে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন আয়াসে উয়েদা। তিনি ২টি গোল করেছেন এবং পুরো ম্যাচ জুড়ে তিউনিসিয়ার ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছেন। বক্সের ভেতরে তার পজিং ছিল অসাধারণ। প্রথম গোলের পরও তিনি থেমে থাকেননি, বরং আরও আক্রমণাত্মক ফুটবল খেলেছেন। তার দ্বিতীয় গোলটি জাপানের আধিপত্যের প্রতীক হয়ে দাঁড়ায়। কৌশলগত দিক থেকে জাপান ছিল অনেক এগিয়ে। তারা ৩-৪-৩ ফরমেশনে খেলেছে এবং ২ উইং ব্যবহার করে বারবার আক্রমণ গড়ে তুলেছে। মাঝমাঠে কামাদা ও তানাকারা বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। জাপানের প্রেসিং ছিল অত্যন্ত কার্যকর। বল হারানোর সঙ্গে সঙ্গেই তারা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে তিউনিসিয়ার অর্ধে আটকে পড়ে এবং খুব কম সুযোগ তৈরি করতে সক্ষম হয়। জাপানের জয়ের ৩টি প্রধান কারণ ছিল: প্রথমত, তারা মিডফিল্ডার নিয়ন্ত্রণ। পুরো ম্যাচের বলের দখল ধরে রেখে তারা খেলার গতি নিয়ন্ত্রণ করেছে। দ্বিতীয়ত, দ্রুত আক্রমণ এবং উইং ব্যবহার। ডান ও বাম দিক থেকে তারা সমানভাবে আক্রমণ চালিয়েছে। তৃতীয়ত, হাই প্রেসিং তিউনিসিয়াকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে দেয়নি জাপান। পরিসংখ্যানও জাপানের আধিপত্যের প্রমাণ দেয়। ম্যাচে জাপানের বল দখল ছিল ৬২%, যেখানে তিউনিসিয়া ছিল ৩৮%। জাপান ১১টি শট নিয়ে ৫টি শট অন টার্গেটে রাখতে সক্ষম হন। অন্যদিকে তিউনিসিয়া মাত্র ২টি শট নিতে পেরেছে এবং ১টি শটের লক্ষ্য রাখতে পারেনি। কর্নারে এগিয়ে ছিল জাপান। পাসিং অ্যাকুরেসিতে তাদের আধিপত্য ছিল। বিতর্কের দিক থেকে এই ম্যাচ খুব একটা উত্তপ্ত ছিল না। বড় কোনো ভিআর বিতর্ক বা পেনাল্টি দেখা যায়নি। তবে তিউনিসিয়ার সমর্থকদের মতে কিছু ফাউলের সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, যদিও ম্যাচের ফলাফলে সেসব সিদ্ধান্তের কোনো বড় প্রভাব পড়েনি। এই জয়ের ফলে গ্রুপ এফ এ জাপান নিজেদের অবস্থান অনেক শক্ত করেছে। নেদারল্যান্ডসের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে তারা ২টি বড় ব্যবধানে পরাজয়ের কারণে তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ হয়ে গেছে। সব মিলিয়ে এটি ছিল জাপানের পক্ষ থেকে একটি সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স। টেকনিক্যাল দক্ষতা, সংগঠিত সংরক্ষণ, দ্রুত আক্রমণ এবং নিখুঁত ফিনিশিং সবকিছু দেখা গেছে এই ম্যাচে। বিশ্বকাপের পরবর্তী ধাপে জাপান যে আরও বড় দলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে, এই ম্যাচে তারই প্রমাণ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই ম্যাচে আপনার মতে ম্যান অব দ্য ম্যাচ কে ছিলেন, আয়াসে উয়েদা নাকি দাইসি কামাদা? আর পরের ম্যাচে জাপান কি একইভাবে আধিপত্য বজায় রাখতে পারবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রাইম স্পোর্টস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।